শুভ সন্ধ্যা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের ফাইন আর্টস টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থীদের আমরা ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্বশিল্পের ইতিহাস। আমরা গত তিনটে ক্লাসে মৌর্য সাম্রাজ্য এবং তাদের যে ইতিহাস এবং শিল্পকলা এটা নিয়ে আমাদের ক্লাস চলছিল। আমরা ইতিহাসের পর্বটা মোটা দাগে আলোচনা শেষ করেছি। এখন এই সময়ের যে শিল্পকলা সেটা নিয়ে একটু আমাদের কথা বলতে হবে। এ প্রসঙ্গে একটু বলা দরকার যে মৌর্য সাম্রাজ্য প্রায় তো 300 বছরের কাছাকাছি এই সাম্রাজ্য চলেছে। এই সময়ে মৌর্যরা যেমন মগধের সম্রাট হিসাবে পুরো সাম্রাজ্য শাসন করেছে, ঠিক একই সময়ে এর যে অঙ্গরাজ্যগুলো, যাদেরকে অঙ্গরাজ্য কিংবা করদ রাজ্য, গরদ রাজ্য এরকম বলা হয়, তারাও কিন্তু আহ স্ব স্ব দেশ শাসন করেছে। এবং যেহেতু মৌর্যরা তার যে অঙ্গভূত যে দেশগুলা বা রাষ্ট্রগুলা তাদের উপরে তারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখলেও অধিকার বা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় সেখানে আমরা লক্ষ্য করি না। ফলে প্রত্যেকটা অঙ্গরাজ্য তাদের নিজস্ব ভাবনা চিন্তা, তাদের যে নিজস্ব সংস্কৃতি, তার কিন্তু একটা আহ, বিকাশের ধারা আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু আহ, যেহেতু সম্রাট অশোকের মতো আহ, যে মৌর্য সম্রাটরা, তারা অহিংস নীতিতে বিশ্বাস হওয়া এবং অন্যের ধর্মমতের উপরে সরাসরি আহ, বাধা আরোপ না করলেও তাদের যে সহিষ্ণু এবং ভালোবাসা প্রেমের যে আহ, বাণী, সেটা কিন্তু সারা ভারতবর্ষকে আহ, আন্দোলিত করেছিল, আলোড়িত করেছিল। ফলে মৌর্যরা কেন্দ্রে আহ, সাম্রাজ্য শাসন করলেও তাদের যে চিন্তাধারা, তাদের যে কর্মপদ্ধতি, তাদের যে ভাবনা, সেটা কিন্তু পুরো সাম্রাজ্য জুড়েই তার একটা ব্যাপক প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করি। এই সময় আমরা সেই সময়ের কথা বলছি, যখন রাস্তাঘাট কিন্তু ছিল না। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বেশিরভাগ রাস্তা ছিল উম, ঘন অরণ্যে ঘেরা। তার মধ্যে দিয়ে ঘোড়ায় কিংবা হাতিতে চড়ে আহ, কিংবা পদচারণায় যেতে হতো। এবং সে সময় তো আজকের সময় যে আমরা আধুনিক যে কেডস, জুতা বুট এসব পরি, এই ধরনের ব্যবস্থা তখন তো ছিল না, এগুলো আবিষ্কারই হয়নি। খড়ম আবিষ্কার হয়েছিল, কাঠের তৈরি যে কাঠাপথের মধ্য দিয়ে চলবার ক্ষেত্রে সেটা একটা উপাদেয় ছিল। খড়ম আজকের প্রায় স্যান্ডেলের পাশাপাশি, কিন্তু স্যান্ডেলটার ফিতেটা উপর দিয়ে থাকে বিধায় অনেক দ্রুত হাঁটা যায়, কোনো সমস্যা হয় না, কারণ স্যান্ডেলের সোলটা ওজন ওজন কম। কিন্তু খড়ম ওজন বেশি ছিল, আর উপরে শুধু ছোট্ট একটা আহ, গুটির 2 আঙুলের ফাঁকে বাঁধতো। ফলে ইচ্ছা করলে খুব দ্রুত হাঁটা যেত না। যাই হোক, আমি যে কথা বলছিলাম, পরে এসবের সবগুলোরই পরিবর্তন ঘটেছে, আধুনিকতা ছোঁয়া এসেছে। আমরা দেখেছি যে মৌর্য সাম্রাজ্য চলাকালীন সময় শিল্প কারখানার বিকাশ ঘটেছে। তারপর খনি আবিষ্কার হয়েছে, সেখানকার জ্বালানি তেল সহ কয়লাও আবিষ্কার করা হয়েছে, লোহা আবিষ্কার হয়েছে। এই সবগুলো কিন্তু আমরা পাশাপাশি সময়ে দেখি, এবং এগুলোর সবগুলোরই ব্যবহার কিন্তু আমরা সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখি। কিন্তু সব জায়গায় কিন্তু এই শিক্ষা বা এই পদ্ধতি বা অভিজ্ঞতা, দক্ষতা, এটা কিন্তু একভাবে বিকশিত হয়নি, ধারাবাহিকভাবে হয়েছে। ফলে সব এলাকার উন্নয়নটাও একই রকম হয়নি। এই উন্নয়ন চেষ্টার অন্যতম অংশ হচ্ছে এই শিল্প কলকারখানা বা এগুলো আবিষ্কার, যেগুলোকে আমরা শিল্পকর্মের অংশ হিসাবে বিবেচনা করি। আমরা এই সময় দেখি যে কাঠের তৈরি লাঙল আবিষ্কার হয়েছে। তাহলে যিনি প্রথম এই জিনিসটা আবিষ্কার করলেন বা তৈরি করলেন, তখন তার মেধাটাকে কিন্তু আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে। এবং তিনি যেভাবে কাজটা করলেন সেটা প্রতিনিয়ত কিন্তু আপগ্রেড হয়েছে। মৌর্যদের সময় এসে এই কাঠের লাঙলের সাথে লোহার ফলা লাগিয়ে দেয়া, যেটাকে আমরা আহ, কি বলে লাঙলের,
লাঙ্গলের সামনে যে লোহাটা লাগানো আছে, ইস, ইসটা মাঝখানের লাঠিটা। দুঃখিত, আমি আসলে মনে করতে পারছি না। লাঙলের নিচের অংশে একটা লোহার পাত লাগানো থাকে, এখন যে কাঠের লাঙল পাওয়া যায় কোথাও না কোথাও, ওইটার কি যেন বলে, এটার ফলার নামটা সরি, আমি পরে দেখে বলে দেবো, আমি মনে করতে পারছি না। এইগুলা কিন্তু ওই সময় আবিষ্কার হয়েছে, এবং সমগ্র ভারতে কিন্তু একসাথে এটার প্রয়োগটা হয়নি। ফলে কৃষির যে ডেভেলপমেন্ট, এটাও কিন্তু ধীরগতিতে হয়েছে। তারা কাঁচি আবিষ্কার করেছে, দা আবিষ্কার করেছে। আজকের সময় দা কাঁচি যে চেহারার, এইরকম চেহারা তখন ছিল না, কিন্তু একই ধরনের কাজ করা যেতে পারতো, এটা কিন্তু তারা আবিষ্কার করেছে। আমরা দেখি চাইনিজ কুড়াল, দেখি না? আমাদের দেশে তো কুড়াল আছে, কিন্তু চাইনিজ কুড়ালের আবার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তাই না? এটা ওজন কম কিন্তু খুবই ধারালো, এবং খুব সহজে এটা দিয়ে কাজ করা যায়। এটা মারণাস্ত্র হিসাবেও ব্যবহার হয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারপরেও চাইনিজ কুড়াল কিন্তু কাজ করতে অনেক সুবিধা। তার মানে এই যে ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে শিল্প চর্চারই অংশ। যাই হোক, আমরা এখন আহ, আলোচনা শুরু করতে চাই। আমরা প্রথমে এই মৌর্যদের সময় প্রাসাদ আবিষ্কার করা দেখেছি। প্রাসাদ হচ্ছে একটি বিশাল ভবন, যেখানে অনেকগুলা কক্ষ থাকবে, এবং প্রত্যেকটা কক্ষ ভিন্ন ভিন্ন মানুষ বা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার হবে, এরকম সমন্বিত একটা বাড়ির নাম হচ্ছে প্রাসাদ। এই সময় আমি যে সময়ের কথা বলছি, খ্রিস্টপূর্ব তৃতীয় কিংবা দ্বিতীয় শতাব্দীতে, তখন মানুষের ঘর বাড়ির যে, আমরা এখনকার যে ধারণা, আমি এখন যে জায়গাটা বসে রয়েছি, এটা তো একটা পাকা বাড়ি, তার উপরে ছাদ আছে, তার দরজা জানলা মেঝে এগুলার নানান ধরনের বৈচিত্র্য আছে। এর কোনোটাই আবিষ্কার সে সময় হয়নি। সে সময় মূলত মানুষের ঘর ছিল আহ মাটির দেয়াল, উপরে পাতা বা শনের ছাউনি ছিল, কোনো কোনো ক্ষেত্রে ছিল চটার বেড়া বা এই জাতীয় বেড়া দেয়া ছিল। এই ঘর নিয়েই কিন্তু তাদের চলে যেত, কোনো সমস্যা হতো না। এটাই ছিল সে সময়ের জন্য বড় আবিষ্কার। এরপরে আসলো প্রাসাদ, তার মানে ঘরগুলা তো একটা বাড়িতে পাঁচটা সাতটার বেশি ঘর থাকতো না, এবং কিছু গোলা ঘর থাকতো, মানে গোল ঘর বা গলা ঘর। সেগুলো হচ্ছে যে ওই ধান চাল বা খাদ্যশস্য সংরক্ষণের জন্য বিশেষ ধরনের গোল ঘর থাকতো, যাকে গলা বলা হতো। কিন্তু প্রাসাদ হচ্ছে যেখানে অফিসিয়াল কাজ সম্পন্ন করা যেতে পারবে। এক হচ্ছে রাজারা থাকবে, এবং তাদের পারিষদরা থাকবে, তাদের যে রাজন্যবর্গ যারা, তারা সবাই থাকবে। তো এক চৌহদ্দির মধ্যে থাকার জন্য যে বিশেষ ব্যবস্থা, সেটার নাম হচ্ছে প্রাসাদ। এই প্রাসাদ গুলা সে সময় কাঠ দিয়ে তৈরি হতো। আজকের সময় কাঠের বাড়ি খুব পাওয়া যায় না, তারপরে কিছু কিছু যে নেই তা না। নেপালে অনেকগুলা কাঠের বাড়ি আছে, সেই আহ, ওই কাছাকাছি সময়ের বাড়ি, মানে যে সময় সীতা রাম, মানে সীতার যে জনক রাজার যে সময়, তার পরপরই এই বাড়িগুলো তৈরি হয়েছে। সে বাড়িগুলোর বেশ কিছু বাড়ি আছে। আমরা দক্ষিণ ভারতে চোল রাজাদের কিছু বাড়ি দেখতে পাই, যে বাড়িগুলো এখনো আছে। তার মানে এই 2500-এর কাছাকাছি সময় তো সেগুলার বয়স। তারপরেও সেগুলার নানান কৌশলে মিউজিয়ামের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু এই সংরক্ষণটা মৌর্যদের কপালে আসলে জোটেনি। মৌর্যদের সেসব বাড়ি সবই নষ্ট হয়ে গেছিল। সেখানে কিছু জাদুঘরে খণ্ডিত অংশ সংরক্ষণ করা হয়েছে। আমরা এরকম একটি প্রাসাদ বাড়ি দেখাবো, যেটা আসলে মডেল। মডেল মানে এটা অন্য আরেকটা বাড়ি আমরা দেখাচ্ছি, এটা দক্ষিণ ভারতের একটা বাড়ি। এইরকম বাড়ি দিয়েই সে সময় কিন্তু প্রাসাদ নির্মাণ করা হয়েছিল, মৌর্যরা করেছিল। এটা মৌর্যদের পরে এসব এটা এসেছে। আমরা স্ক্রিন শেয়ারে আমাদের ক্লাসটা আমরা এগিয়ে যেতে চাই। হুম। আজকে আমাদের আনুষ্ঠানিক তৃতীয় পর্ব, মৌর্য সাম্রাজ্যের। আমরা এখানে পড়ব মৌর্য সাম্রাজ্যের স্থাপনা ও শিল্পকলা। আমরা মানে ভাস্কর্য কলা পড়ব, প্রাসাদ পড়ব, তারপর মৌর্য শিল্পের যা বৈশিষ্ট্য ছিল সে বৈশিষ্ট্যগুলো দেখব। সেখানে কিছু স্থাপত্য ও ভাস্কর্য শিল্পকলার আহ, নমুনা এখনো টিকে আছে। তার মধ্যে বেশ কিছু স্তূপ আছে, চৈতি আছে, গুহা শিল্প আছে, স্তম্ভ আছে, বিশেষ করে এই অশোক স্তম্ভ। এইগুলো নিয়েই আমরা কথা বলবো। এগুলো সবই কিন্তু মৌর্য সাম্রাজ্যের সময়ে এগুলা আহ, নির্মাণ করা হয়েছিল। আমরা আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে মৌর্য সাম্রাজ্য
শেষ হওয়ার পরে কুষাণরা যখন আসে কিংবা গুপ্তরা যখন আসে, তারা কিন্তু এই মৌর্য সাম্রাজ্যের যে শিল্পকলার যে রীতি, সেই রীতিটা কিন্তু তারা আহ, ধারাবাহিকভাবে সেটা কন্টিনিউশনটা কিন্তু করেছিল, পাশাপাশি সেটা আপডেটও করেছিল। ফলে মৌর্য সাম্রাজ্যের যেসব শিল্পকলা শুরু হয়েছিল তা কিন্তু অনেকটাই আমরা পাবো কিন্তু পরবর্তী যেসব সাম্রাজ্যগুলো আছে সেই সাম্রাজ্যের ফলাফল হিসাবে। কারণ মৌর্যরা এটা শুরু করেছিল, শত শত বছর ধরে যেগুলো এগুলো কাজ করতে হয়েছে, সে কারণে এগুলা কিন্তু পরবর্তী সময়ে এসে আমরা কিন্তু অন্যদের কৃতিত্ব হিসাবে আমরা কিন্তু দেখব। যেমন আমরা অজান্তার গুহা নিয়ে আমরা আলোচনা করেছি বছরের প্রথম দিকে। এই অজন্তা যে শিল্পকলা, এই শিল্পকলা কিন্তু এই মৌর্যদেরই সময়ে আসলে শুরু হয়েছে, কাছাকাছি সময় শুরু হয়েছে, কিন্তু এটা ফলাফল কিন্তু তারা দেখে যেতে পারেনি। ফলে এর যে আহ, যে শৈল্পিক রূপ, এর যে মাধুর্য, এর যে বিশেষ নান্দনিকতা, যেটার একটা গর্ব হওয়ার কথা ছিল, সেই গর্বের অধিকারী কিন্তু বা এটা প্রকাশ কিন্তু তাদের হাত দিয়ে হয়নি। এটা পরবর্তী সময়ে এসে, অন্য রাজাদের সময় এসে এটা কিন্তু শেষ হয়েছে। ফলে মোটা দাগে কৃতিত্ব কিন্তু তাদের হিসাবেই কিন্তু আমরা ধরে নিই বা আলোচনাও তাই করি যে এই সাম্রাজ্যের সময় এটা আলোচনায় এসেছে। কিন্তু শুরুটা কিন্তু মৌর্য সাম্রাজ্যের সময়। মৌর্য সাম্রাজ্যের সময় গুহা আবিষ্কার, মানে গুহা খনন করে যে শিল্পকর্ম করা, সেখানে চৈত্য গৃহ নির্মাণ করা, এটা ধারণা কিন্তু মৌর্যদের সময় শুরু হয়েছিল। কিন্তু এর মানে সেই সময় সর্বোচ্চ সুন্দর রূপটা কিন্তু আমরা অজন্তা ইলোরাতে দেখেছি, কিংবা বাঘ গুহাতে দেখেছি। আর অনেকগুলা গুহা নিয়ে আমরা কিন্তু আলাপ করেছি, যেগুলোতে আমরা পরবর্তী সময় আমরা দেখেছি এগুলোর শুরু কিন্তু মৌর্যদের সময় আসলে শুরু হয়েছিল। আমরা আবার শেয়ারে চলে যাই। এখানে মৌর্য সাম্রাজ্যের যে স্থাপত্য কলা বা ভাস্কর্য শিল্পকলা, যেটার বিকাশ ঘটেছিল, আজকের সময়ে তার অধিকাংশ আসলে বিলুপ্ত হয়েছে। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে এই স্তূপ বা চৈতি। আমরা এই যে স্তূপ বা চৈতির একটা ছবি কিন্তু এখানে বাম ধারে আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু ঐতিহাসিকের কিছু সার্টিফিকেশন আছে। একজন ঐতিহাসিক হচ্ছে কোসাম্বি। ইনি ডিডি কোসাম্বি নামে হচ্ছে পরিচিত। ডিডি কোসাম্বি দামোদর ধর্মদাস কোসাম্বি, ধর্মানন্দ কোসাম্বি, সরি। আহ, আর কোসাম্বি ধর্মানন্দ কিন্তু তার বাবার নাম। এটা শুধু শব্দ দুটোর একটু পাল্টি দিয়ে কিন্তু তার দুই বাবার, মানে পিতা পুত্রের নামের প্রশ্ন আছে, দুজনই এই একই লাইনের লোক। তো যাই হোক, কোসাম্বি তিনি বলছেন যে মৌর্য শিল্পকলার সব থেকে আধুনিকতম এবং উৎকর্ষতম সময়টা গেছে হচ্ছে সম্রাট অশোকের সময়। আর আমরা তার আগে চন্দ্রগুপ্ত মৌর্য কিংবা বিন্দুসার, সে সময় এটা শুরু হয়েছিল, কিন্তু এর ফলাফল কিন্তু বিকশিত হয়নি, বা এর পূর্ণ রূপ কিন্তু মানুষ আউটকামটা পায়নি, ফলে তাদের সুনামটা কম হয়েছে। আর চন্দ্রগুপ্ত মৌর্য, যেটা আমরা বলছিলাম যে কাঠের তৈরি ইমারত তৈরি করবার চেষ্টা করেছিলেন, সেটাও কিন্তু একটা আহ, আবিষ্কার, যে কাঠ দিয়ে খুব চমৎকার নকশা করে বাড়ি করা যায়, এবং যে বাড়ির একটা চমৎকার সৌন্দর্য বিকশিত করবার সুযোগ যে আছে, এটা কিন্তু প্রথম মৌর্য যুগের চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু করেছিল, যার নমুনাগুলো কিন্তু এখন আমরা আর আসলে পাই না। আমরা নেক্সট স্লাইডে যেতে চাই। রাজপ্রাসাদের একটা নমুনা চিত্র আমরা এখানে পাশে বসিয়েছি। এটা কিন্তু দক্ষিণ ভারতে আছে। এই এই যে ভবনটা দেখছি, এই ভবনের উপরে ছাদ কিন্তু টালি দিয়ে তৈরি করা। আর আমরা যে ইমারতের কথা বলছি মৌর্যদের, তাদের সময় কিন্তু এই টালি ছিল না। কারণ টালির আবিষ্কার তখন ছাদ দিয়ে ছাওয়া যে টালি, এই টালির আবিষ্কার তখন কিন্তু আসলে হয়নি। ফলে তখনকার সময় এই ছাদ কিন্তু বিকল্প ছাদ ছিল, শনের ছাদ ছিল, এবং গাছের এই পাতা বা এই জাতীয় আহ, বস্তু দিয়ে বা দ্রব্য দিয়ে তখন এই ছাওয়াগুলো হতো। বিশেষ করে শনের পাতা হতো, গোল পাতা তো ওখানে তখন পাওয়া যাওয়ার কথা না। আমরা জানি গোল হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে টাইডাল ফরেস্টের পাওয়া পাতা, কিন্তু শন, খড় এই জাতীয় কিছু
মানে খুব উচ্চমানের ঘাস ছিল, যে ঘাস দিয়ে খুব সহজে ছাউনি দেওয়া যেত এবং দীর্ঘ সময় এই ছাউনি কিন্তু থাকতো। এই যে প্রাসাদের যে নৈপুণ্যতা, সেটা নিয়ে কিন্তু আমাদের আহ, বলবার আছে, ভাববার আছে। আমরা এখানে দুটো রূপক চিত্র দেখিয়েছি। এখানে কাঠ খোদাই করে এর বাম ধারে স্তম্ভ এবং ডান ধারে পাঠাতন তৈরি করা হয়েছে, দরজা কিংবা দেয়াল কিংবা ছাদের কার্নিশ ইত্যাদি গুলো তৈরি করবার জন্য ওই ধরনের কাঠের কারুকার্য কিন্তু আমরা দেখি। এই যে আহ, সাম্রাজ্যের, মৌর্য সাম্রাজ্যের যে কাঠের কাজ ছিল, কাঠের বিশাল প্রাসাদ ছিল, দৃষ্টিনন্দন প্রাসাদ ছিল, এটা আমরা আসলে কোথা থেকে পেলাম? কারণ এইগুলো কোনোটাই এখন আর টিকে নেই। এইটা আমরা পাই হচ্ছে বেশ কয়েকজন আহ, বিদেশি পর্যটক বা পরিব্রাজক, তারা আমাদের ভারতীয় উপমহাদেশ ঘুরে গেছেন। তার মধ্যে ফাইয়েন, তিনি একজন সৈনিক পরিব্রাজক। তিনি মৌর্য সাম্রাজ্যের সময়ে এখানে এসেছিলেন এবং অনেকগুলা বছর, প্রায় 6 বছর থেকে 11 বছর এরকম বলা হয়ে থাকে যে এই সময়টা উনি এখানে থেকেছিলেন। কোনো কোনো ঐতিহাসিকরা 14 বছর পর্যন্ত বলেন যে 14 বছর উনি এখানে ছিলেন। ইনি এখানকার যে বৌদ্ধ যে আহ, বিশ্ববিদ্যালয় তখন ছিল, নালন্দা কিংবা আহ, তক্ষশিলা, সেখানে তিনি পড়ালেখা করেছিলেন। এবং তার যে জ্ঞান এবং এখানকার পণ্ডিতদের যে পুস্তক বা গ্রন্থ, সেগুলোর একটা প্রায় 400-র মতো গ্রন্থ কিন্তু তিনি নিজে তার দলের সাথে যাওয়ার সময় চীনে নিয়ে গেছিলেন। ফলে তক্ষশিলা কিংবা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হওয়ার পরেও সেই বইগুলো কিন্তু টিকে গেছে, সেগুলো এখনো পর্যন্ত আছে। এবং সেই বইয়ের মধ্যে এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যে কাঠের প্রাসাদ এবং তার যে দৃষ্টিনন্দন সৌষ্ঠব যে বিবরণ, সেটা আমরা পাই। এবং তার যে উৎকর্ষতা ছিল, তার যে নৈপুণ্যতা ছিল, সেই সময় শিল্পীর যে আলাদা একটা মর্যাদা দেওয়ার জায়গা ছিল, সেটা কিন্তু আমরা এই ফাইয়েনের বিবরণ থেকে আমরা আসলে পাই। মৌর্য শিল্পকলার বিশেষ বৈশিষ্ট্য, মৌর্য শিল্পকলা প্রথমত হচ্ছে যে তারা কাঠের প্রাসাদ বানানো যায় এই আবিষ্কারটা কিন্তু তাদের ছিল। পরবর্তী সময় তারা যখন লক্ষ্য করলো যে কাঠের যে তৈরি শিল্পকর্ম এটাও নষ্ট হয়ে যাচ্ছে, 2 বছর 5 বছর 10 বছর পরে তার সংরক্ষণ করা কঠিন হয়ে উঠছে, তারা নানান ধরনের ভেষজ ঔষধি দিয়ে সেগুলোকে সংরক্ষণ করবার চেষ্টা করছে। আজকের সময় আধুনিক যে রং, এই রং তো আবিষ্কার হয়নি। ফলে আহ, তখন এগুলো সংরক্ষণ করা বেশ কঠিন ছিল। তারা তাদের মতো করে ভেষজ দ্রব্য দিয়ে সেটা এগুলো সংরক্ষণ করার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও তারা যখন দেখলো যে এইগুলো আসলে টিকছে না, তখন তারা এইটা থেকে বিকল্প দিকে যাওয়ার কথা ভাবলো। এক হচ্ছে যে মাটি পুড়িয়ে আহ, আহ, ফলক তৈরি করে বা ইট তৈরি করে ইমারত তৈরি করা। আর হচ্ছে যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলো থেকে পাথর সংগ্রহ করে সেই পাহাড়, সেই পাথরগুলোকে টুকরো করে সেটাকে সুন্দর কারুকার্য করে এই ইমারত গুলোতে লাগানো বা আটকানোর যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু মৌর্যদের দ্বারা আবিষ্কৃত। এবং এই শিল্পকর্মের সময় তারা যেটা, আমরা যেটা সবচেয়ে সুন্দর একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে তারা এই শিল্পকর্মগুলো খুব নিখুঁত ভাবে করবার চেষ্টা করেছে। মানে ফিনিশিং গুড যাকে বলে, তার মানে সুন্দর করে মসৃণ ভাবে এই শিল্পকর্ম তারা করেছে। এইটা হচ্ছে মৌর্য শিল্পের কিন্তু বিশেষ বৈশিষ্ট্য, যে তারা খুব অনুপুঙ্খ ভাবে শিল্পকর্ম করেছে এবং শিল্পকর্ম সর্বোচ্চ মসৃণে তা দিয়েছে। এবং তাদের গুহা কিংবা স্তম্ভ, যেগুলার গায়ে হাত দিলে মনে হয় একদম তেলতেলে কাঁচের তৈরি মনে হয়, কিন্তু আদৌ সেগুলা কিন্তু পলিশ করা পাথর। আমরা, আমি ব্যক্তিগতভাবে একাধিক জায়গায় গেছি তাদের এই আহ, এই পুরাকীর্তি গুলো দেখবার জন্য, দেখে অবাক হয়ে যেতে হয়। যাই হোক, আমরা এইবার এদের যে স্থাপত্য কীর্তির মধ্যে স্তূপ, গুহা, স্তম্ভ, এইগুলা অনেকগুলাই এখনো টিকে আছে, সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। স্তূপ হচ্ছে যে বৌদ্ধদের প্রধানত যে উপাসনালয়, এই উপাসনালয়, যাকে আসলে চৈতি বলা হতো, এই স্তূপ হলো উপাসনালয়ের মধ্যে একটি বিশেষ জায়গা, যেখানে আহ, তাদের যে ধর্মগুরু, সেই ধর্মগুরুর জীবার মানে আহ, কিছু দ্রব্য সামগ্রী কিংবা চিতাভস্ম, এই জাতীয় যে স্মৃতি, সেটাকে সংরক্ষণ করার একটি আহ, কেন্দ্র হিসাবে বা ক্ষেত্র হিসাবে সে সময় তৈরি করা হয়েছিল।
প্রথম দিকে এই স্তূপগুলা আহ, মূল চৈতির ভেতরে তৈরি করা হতো। পরবর্তীতে এই চৈতি বিশাল আকার চৈতি তৈরি করা হয়। এই চৈতিগুলা কিন্তু অনেক বড়। আমরা যে চৈতিটা দেখছি এটা হলো সারনাথের বৌদ্ধ স্তূপ। এই স্তূপটা আমি কিন্তু গেছি। এখানে মানুষ পাশে দাঁড়ালে তা কিন্তু এই এই যে এই এখানে আমি যেখানটা কাটসার নিচ্ছি সেখানে কিন্তু একজন দাঁড়িয়ে আছে। তাহলে এই মানুষের তুলনায় এই চৈতিটা কতটা উঁচু আমরা কল্পনা করতে পারি। এইটাই কিন্তু এই সরি স্তূপটা কতটা উঁচু, এর ভেতরে প্রবেশ করা যায়, এর ভেতরে কিন্তু উপাসনালয় অন্যান্য অনেক কিছু আছে। কিন্তু এইটার এখন মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এইটা জনসাধারণের জন্য সবসময় খুলে দেওয়া হয় না। এটার আহ, চারধারে চারটা দরজা আছে, দরজাগুলো এখন বন্ধ থাকে, এখানে ঢুকতে দেওয়া হয় না। বিশেষ সময়, রাষ্ট্রীয় বিশেষ অনুষ্ঠানের সময় কেবলমাত্র আহ, নির্ধারিত বা নির্বাচিত দর্শকদের জন্য এটা উন্মোচন করা হয়। এখানে যেগুলো থাকে সেটাগুলো তার একটা ভিত্তিভূমি যাকে বেদিকা বলা হচ্ছে, তারপর অর্ধগোলাকার যে ঘরের দেয়াল, তার উপরে মাথার গম্বুজ, এই সবগুলো মিলেই এই স্তূপ তৈরি করা হয়। এরকম স্তূপ প্রায় 84,000 স্তূপ অশোক তৈরি করেছিল এবং তার আহ, বিভিন্ন জায়গায় সেগুলো প্রতিষ্ঠা করেছিল। এর মধ্যে কিছু স্তূপ আমরা এখনো দেখতে পাই, সেটা হচ্ছে দিল্লিতে আছে, তারপর নন্দনগড় আছে, লুম্বিনী, এলাহাবাদ, ঝাঁসি, তারপর সারনাথ, এইসব জায়গার স্তূপগুলো এখনো ঠিকই আছে। এর মধ্যে ঝাঁসি, আহ, দিল্লি এবং সারনাথে ব্যক্তিগতভাবে আমার নিজেরই সেখানে ভিজিট করবার আহ, ইয়ে আছে। আর এখানে বুদ্ধগয়ার কথাটা এখানে আসেনি, বুদ্ধগয়া তো আছে। আমরা এখানে সাঁচির বৌদ্ধ স্তূপটাকে দেখতে পাচ্ছি। এই বৌদ্ধ স্তূপটা এটা হচ্ছে মধ্যপ্রদেশ, আজকের সময় মধ্যপ্রদেশের অংশ এটা। আহ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের অংশ। মহারাষ্ট্র না মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের অংশ, সরি। এটা মধ্যপ্রদেশেই আছে, মধ্যপ্রদেশে আছে। আমরা বিদিশার কথা বোধহয় নাম শুনেছি বোধহয়। আহ, আমাদের একজন বিশিষ্ট কবি জীবনানন্দ দাশের আহ, একটা কবিতা আছে। আহ, সেই কবিতায় একজন নারীর রূপের বর্ণনা করতে গিয়ে এই কথাগুলো এসেছে। আমরা কি এরকম চুলতার কবেকার, কেউ কি বলতে পারবে না? এবার সবার মুখ বন্ধ করা আছে, সরি। যাকে এই কথাটা একটু শুনতে পারলে ভালো হতো। এখানে বিদিশা বলে একটি জায়গা আছে, সেই বিদিশা একটা পার্বত্য ভূমি, মানে এ ভূমি আর কি, পার্বত্য ভূমি তো বলবো না, এটা হচ্ছে মালভূমি অঞ্চল। বিস্তীর্ণ অঞ্চলে উঁচু উঁচু ঢিবি, মানে জলের প্রাপ্যতা খুব কম, চাষাবাদ খুব কম হয়। আমি যে সময় কথা বলছি সে সময় চাষাবাদ হতোই না। এই মানে লোকজনের বসতি খুব দূরে দূরে থাকার কারণে এখানে আলো জ্বলতো না। তাই অন্ধকারকে ভালো করে বোঝানোর জন্য জীবনানন্দ দাশ ওই জায়গাটার কথা উল্লেখ করেছিল, বিদিশার নিশা। বিদিশার নিশা মানে বিদিশার যদি রাইত হয়, তাহলে সেখানে যে ঘন অন্ধকার হয়, সেই ঘন অন্ধকারের কথা ওখানে বলা হয়েছিল। ওই বিদিশাতেই মূলত এই চৈতিটা আছে। এখানে এই আউটার একটা আহ, পাঁচিল আছে। এই পাঁচিল গুলো কিন্তু এই পাথরের তৈরি, এগুলো কাঠের তৈরি না, কিন্তু পাথরের টুকরো, এটাকে সাইজ করে একটার সাথে আর একটা জুড়ে এরকম তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে মূল গেট। এরকম চারটা গেট আছে, চারটা গেট দিয়ে এর মধ্যে ঢুকে যাওয়া যায়। ওর ভেতরে কিন্তু অনেক কক্ষ আছে। যাই হোক, আমরা সে বিবরণ তো আজকে আসবে না। এই এই কাজে এই যে পুরোনোটাই এই, আর এই ধারে যে অংশটা দেখছি এটা কিন্তু মেরামত হয়েছে। এরপরে আসি আমরা গুহা। গুহা অশোকের আমলেই মূলত গুহার আহ, আহ, যে শিল্প চর্চা সেটা আসলে শুরু হয়। মানে গুহা নিম হাতুড়ি বাটালি দিয়ে কেটে গুহার মধ্যে, মানে পাহাড়ের মধ্যে ঢুকেছে। ঢুকে তারপরে সেটাকে আহ, একটি বসবাসের যোগ্য করেছে এবং সেটার মধ্যে শিল্পকর্ম, নানান ধরনের কারুকার্য করেছে। এবং যেহেতু এই শিল্পকর্ম তৈরির আগে কাঠের শিল্পকর্মে অভ্যস্ত ছিল শিল্পীরা, ফলে কাঠ যেরকম ভাবে কড়ি বর্গা দরজার যে কাঠামো তৈরি করতো, ঠিক এখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এটা ওই যে খিলান তৈরির সময়
ওই রকম কাঠের শিল্পকর্ম এরকম মনে হচ্ছে, দরজারও কিন্তু ওই রকম একটা ব্যবস্থা আছে, চৌকাঠ আছে। তাহলে চৌকাঠ এটা তো আলাদা করে লাগানো না, এটা পাথর কেটে কেটে ওই রকম চৌকাঠের চেহারা দেওয়া হয়েছে, ঘরের ছাদে পরিবর্গার চেহারা দেওয়া হয়েছে, ভেতরে স্তম্ভ তৈরি করা হয়েছে, যেগুলোর কোনোটাই না থাকলেও কিন্তু ঘরটা থাকবে। তারপরও সৌন্দর্য সৃষ্টির জন্য এসবগুলো কিন্তু করেছে। এরকম দুটো আহ, গুহা আমরা এখনো দেখতে পাই, সেটা হচ্ছে যে আহ, বরাবর যে গুহা, বরাবর গুহা, এটা আহ, গয়া থেকে 24 কিলোমিটার উত্তর দিকে এই গুহাটা। এই গুহাতে দুটো গুহা এখানে আছে, লোমশ ঋষির গুহা এবং সুদামা গুহা। এই দুটো গুহা এখনো পর্যন্ত মানুষ ভেতরে ঢুকে দেখতে পারে। আর ওর পাশে আরো 2.5 কিলোমিটার দূরে আরেকটা পাহাড় আছে, যে নাগার্জুন পাহাড় বলা হচ্ছিল। এই নাগার্জুন পাহাড়ে আরো বেশ 3টা গুহা আছে, এরকম ছোট ছোট গুহা, সেগুলো একটু ছোট গুহা। সেই গুহাগুলায় মূলত এই গুহা শিল্প চর্চার আসলে শুরু। এবং যেহেতু এগুলো ছোট, সে কারণে এগুলোর কাজ কিন্তু আহ, অশোকের সময় শেষ করা সম্ভব হয়েছিল। সে কারণে অশোকের সময়ের শিল্পকর্ম হিসাবে এটা কিন্তু আমরা বিবেচনায় নিতে পারি। অশোকের সময় আরেকটা জিনিস হয়েছিল, সেটি হচ্ছে স্তম্ভ। তিনি আহ, এক বড় পাথর দিয়ে স্তম্ভ তৈরি করতেন। সেই স্তম্ভ শিল্পীরা বয়ে নিয়ে গিয়ে তার রাজ্যের বিভিন্ন জায়গায় খাড়া ভাবে, একদম রিজুরেক্ট ভাবে, মানে একদম ওলন দিয়ে খাড়া করে বসিয়ে দেওয়া হতো। সেই স্তম্ভের গায়ে অশোকের বিভিন্ন ধরনের বক্তব্য সেখানে আহ, খোদাই লিপি, শিলালিপি হিসাবে সেখানে বসানো থাকতো। একদিকে ধর্মের উপদেশ থাকতো, আরেক দিকে থাকতো হলো রাজার রাজ্য সীমাটাই এই, এবং রাজার কিছু অর্ডার বা নির্দেশ আছে, যে নির্দেশগুলো ওই আহ, অঙ্গরাজ্যের মানুষদেরও পালন করতে হবে, সেগুলো এইভাবে লেখা থাকতো। এইরকম যে স্তম্ভগুলো, এই স্তম্ভগুলোর দুটো অংশ থাকতো। আমরা পাশে একটা স্তম্ভ দেখতে পাচ্ছি, এখানে নিচে যে অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা লম্বা, আমরা কেটে ছোট করে দিয়েছি। এই স্তম্ভের উপরে এইটা একটা পাথরের তৈরি, আর নিচে আর একটা পাথরের তৈরি, এক বা দুটো পাথরের তৈরি। এটা ওই বসিয়ে তা একটার পরে আরেকটা আটকে দেওয়া হতো। এই এই যে বেসটার উপরে যে একটা স্ট্যাচু আছে, ভাস্কর্য আছে, এটা একটা সিংহর ভাস্কর্য। আমরা এরকম ভাস্কর্য দেখেছি, সিংহ, হরিণ, ষাঁড়, তারপরে এরকম বেশ কিছু প্রাণীর ভাস্কর্য দেখেছি। আবার একই সাথে একাধিক প্রাণীর ভাস্কর্য দেখেছি, আবার ধর্মচক্রও দেখেছি। এরকম আহ, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এরকম আহ, এই যে স্তম্ভগুলো ছিল, এই স্তম্ভগুলো কিন্তু এখন আর খুব বেশি নেই। এখন সব মিলাই হাতে গোনা 10-এর মধ্যেই আছে। বাকি স্তম্ভগুলো আসলে নষ্ট করে ফেলা হয়েছে, মানুষ জানতো না এর মাহাত্ম্য। ফলে তারা এগুলা আহ, আহ, তাদের নিজেদের প্রয়োজনে এটা ভেঙে চুরে আহ, ব্যবহার করেছে কিংবা নষ্ট করে ফেলেছে। এটা আহ, লাঙল চালাতে অসুবিধা হচ্ছে বলে ভেঙে ফেলেছে কেউ, জায়গা দখল করবার জন্য ভেঙে ফেলেছে, এরকম নানান কারণে এগুলো ভেঙে ফেলা হয়েছে। এরকম স্তম্ভ আছে, বেশ কিছু স্তম্ভ আছে, সেটা হচ্ছে বিহারের রামপুরা, তারপর লৌড়িনিয়ার নন্দগড় দিল্লি, তারপর তোপরা এলাহাবাদ, কপিলাবস্তু, রুকনি, সারনাথ, সাঁচি, যেগুলোর কথা আমরা বলেছি, এগুলো সব জায়গায় কিন্তু আছে। সারনাথের স্তম্ভটা হচ্ছে আজকের ভারতবর্ষের যে অশোক স্তম্ভ, ওই অশোক স্তম্ভটা হলো সারনাথের যে স্তম্ভটা, সেই স্তম্ভের উপরের অংশটা নিয়েই আসছে। আমরা পরে অশোক স্তম্ভ নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, এই যে স্তম্ভগুলো, এই স্তম্ভগুলো ছিল প্রায় 50 ফুট পর্যন্ত উঁচু স্তম্ভ কিন্তু ছিল, এবং খুবই বড় স্তম্ভ, ভারী স্তম্ভ। মানে এইগুলো বয়ে নিয়ে যাওয়াও কিন্তু খুব কঠিন কাজ ছিল, বড় বড় হাতি ব্যবহার করে এই এগুলোকে বহন করে নিয়ে যাওয়া হতো। এবং শিল্পীরা খুব নিখুঁত ভাবে শিল্পকর্ম তৈরি করে এগুলোকে তৈরি করেছিল। এখানে আমরা বলছি যে যে কি 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 প্রাণীর ভাস্কর্য থাকতো, তার মধ্যে ষাঁড় ছিল, সিংহ ছিল, ঘোড়া ছিল, হাতি থাকতো, এইগুলা থাকতো। বাঘ ছিল না, কারণ এই সময় কিন্তু বাঘ এরা কেউ দেখতে পায়নি, কারণ এরা দক্ষিণ ভারতে তখনো পর্যন্ত পৌঁছায়নি। সে কারণে তারা বাঘ চিনতো না বলে বাঘের কোনো স্ট্যাচু কোথাও আমরা আসলে দেখতে পাই না। এই যে আমরা একটা বাম ধারে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি, আহ, এইটা একটা স্থাপত্যের অংশ। তার মানে একটি পিলার, তথা স্তম্ভের উপরের অংশ, যেটার সঙ্গে ছাদ বহন করছে বলে মনে করা হচ্ছে, সেইটারে এখানে কারুকার্য মণ্ডিত একটা
আহ, এটা আজকের পাটনার জাদুঘরে এটা সংরক্ষণ করা হয়েছে। আর এখানে যে স্তম্ভগুলো বসানো হতো সেগুলো আমি আগেই বলেছি যে একদম আহ, খাড়া ছিল, মানে কোনোভাবেই হেলানো দুলানো না। আর হচ্ছে যে এইটা যে আহ, ভাস্কর্যগুলো হলো তার যে পলি বা কণা বা শীর্ষ বা যেকে শির বলা হয়, সেগুলো খুবই মসৃণ এবং খাড়া ছিল। তার মানে বেগগুলো কিন্তু ভোঁতা ছিল না, খুবই আহ, খাড়া, এই রিজুরেক ছিল আর কি। এই এটা কিন্তু আমাদের এই মৌর্য শিল্পকলার বিশেষ বৈশিষ্ট্য। এবং এইটা দিয়ে প্রাসাদের রাজকীয়তা বা আভিজাত্য প্রকাশ করবার জন্যই বা গাম্ভীর্য প্রকাশ করবার জন্য এ ধরনের শিল্পকর্ম বা ভাস্কর্য এখানে তৈরি করা হতো। এই ভাস্কর্যের সাথে আমরা কিন্তু দেখেছি পিলারের সাথে ভাস্কর্যও রয়েছে, মানে সেখানে মানুষের ভাস্কর্য আছে, পশু ভাস্কর্য আছে, সেগুলোরও কিন্তু চর্চা এখানে আমরা দেখেছি। আমরা এখানে আহ, মৌর্য শিল্পকলার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে একটু কথা বলছিলাম, যে তাদের যে শিল্পকলা যখন তারা কাঠের থেকে পাথরে রূপান্তরিত হলো, তাদের মানে সবকিছু মডিফিকেশন করলো, তাদের যে শিল্পীরা এই কাজগুলো করতো, কাঠের যে শিল্পীরা কাজ করছিল সেই শিল্পীরাই মূলত পাথরের শিল্পকর্মও করেছে। ফলে কাঠের শিল্পকর্মের যে কলাকৌশল বা সেখানকার যে অবয়ব, শিল্প সৌষ্ঠব, সেগুলো কিন্তু আমরা এই পাথরের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রয়োগ দেখেছি। যেটা আমি বলছিলাম যে আহ, কাঠের যখন ঘর বাড়ি করা হয় সেখানে চৌকাঠ, তারপর খিলান, এগুলো কাঠের তৈরি এবং সেখানকার যে কারুকার্য, এবং সেটা উপরের ছাদ বা চালের ওজন বহন করে খুঁটিগুলা। কিন্তু যখন গুহা তৈরি করেছে তখন তো এগুলো দরকার ছিল না, কিন্তু তারপরেও ঠিক ওই ঘরের মতো কুঁড়ে ঘর যেরকম হয় ওই ঘরের মতো ওর ভেতরের যে অবয়বগুলো সেগুলো কিন্তু এই শিল্পীরা নির্মাণ করেছে। এইটা নির্মাণ করবার ক্ষেত্রে তারা মানে কোনো যেখানে বাঁক থাকতে হবে সেটা বাঁক আছে, কিন্তু যেটা সোজা থাকতে হবে সেটা কিন্তু একদম খাড়া। এই যে রিজুরেক ক্ষেত্র তৈরি করা, সেটা আসলে এই শিল্পীদের একটা অনন্য বৈশিষ্ট্য। এবং তারা যে শিল্প তৈরি করেছে, মানে আহ, যে কোনো একটি শিল্পকর্ম নির্মাণ করবার জন্য তার নিখুঁত আহ, কাঠামো দেওয়ার জন্য যে মোটিভ তৈরি করেছে, সেই মোটিভটা কিন্তু সর্বোচ্চ সুন্দর করেছে এবং সেটা পলিশ করেছে, এটাও কিন্তু আমি বলছিলাম। এই পর্যন্ত বলার পরে সেগুলা একটা রাজকীয় আভিজাত্য সৃষ্টি করেছে এবং গাম্ভীর্য সৃষ্টি করেছে, এটা কিন্তু বলা হচ্ছিল। এইটার মধ্য দিয়ে মূলত এই শিল্পকর্ম নিয়ে আমরা আলোচনাটা একটা জায়গায় পরিণতি দিচ্ছিলাম। আমরা এরপরে একটা প্রশ্ন আসে এখানে, সেটা হচ্ছে অশোক স্তম্ভটা কি, এটা এই সম্পর্কে একটা প্রশ্ন থাকে। স্তম্ভ সেটা তো আমরা বুঝি, সম্রাট অশোক যে স্তম্ভ তৈরি করেছিল সেটা অশোক স্তম্ভ। কিন্তু সম্রাট অশোক কিন্তু অনেক স্তম্ভ তৈরি করেছে, সবগুলারে অশোক স্তম্ভ হিসেবে আমরা চিনি না। আমরা চিনি সারনাথের এই অশোক স্তম্ভটা। এই স্তম্ভের উপরের মাথাটাই এখানে এই বামদারের এই ছবিটা আছে। এটা দেখে অনেককেই কিন্তু মনে হয় যে এটা কিন্তু রং করা, মানে যে কেউ দেখলে মনে হবে যে রং করে পলিশ করা, কিন্তু আদৌ কিন্তু এটা রং করা না। এরা পাথরের উপরে পলিশ ঘষে এরকম বা ইরেস পেপারের মতো যে কাপড় দিয়ে ওরা আসলে পলিশ করতো সেটা দিয়ে পলিশ করার পরে এই চেহারা কিন্তু দেখা যাচ্ছে এখানে। এই অশোক স্তম্ভের যে বৈশিষ্ট্য সেটা আমাদের আসলে জানতে হবে, সেটা হচ্ছে এখানে 20 ফুট মানে আহ, একটা পাথরের পিলার, সেই পিলারের উপরে এই অংশটা বসিয়ে দেয়া ছিল। মানে দুটো টুকরো, একটা হচ্ছে খাড়া পাথরের একটা টুকরো, সেটা 25-30 ফুটের মতো উঁচু, তার উপরে 7 ফুটের মতো এটা উঁচু, কিন্তু একটা মানুষের থেকে উঁচু। কিন্তু এই যে আমরা বামধারে যে ছবিটা দেখছি, এটার উচ্চতা একটা মানুষের থেকে অনেক বেশি। তার মানে আমাদের ঘরের দরজার উচ্চতা থাকে 7 ফুটের কাছাকাছি, এটা 7 ফুটের মতো এইটার উচ্চতা। এইটাতে কি কি আছে? এটাতে আছে উপরের দিকে আমরা যদি নিচের থেকে বলতে শুরু করি, তাহলে নিচের দিকে একটা ঘন্টা, এই ঘন্টাটা হচ্ছে পদ্ম কমলের উল্টা দিক, মানে কমল যেভাবে ফোটে, কমলটাকে উল্টায় দিলে যে অবস্থা হয় সেইটাই এটা। কমলের পাপড়ি, তার উপরেই কিন্তু এই চাকতি দুটো, এই চাকতিতে একটা বড় চাকতি বা বেদ চাকতি, যেটার চারিধারে 4টা পশু আছে। একটা হচ্ছে ঘোড়া মানে ষাঁড়, বৃষ যারে বলা হচ্ছে,
একটা হচ্ছে হাতি, একটা হচ্ছে সিংহ, আর একটা হচ্ছে ঘোড়া, হাতি, সিংহ, আর কোনটা বাদ যাচ্ছে, ষাঁড়। এই চারটা আহ, পশু আছে। আর প্রত্যেকটা পশুর ফাঁকে দুটো দুটো পশুর ফাঁকে একটা করে ধর্মচক্র আছে। এই যে আমি যেখান থেকে কার্সারটা ঘুরাচ্ছি, এটা একটা ধর্মচক্র। এই বেজের উপরেই চারটা সিংহ পরস্পরের থেকে মানে পিছন একদিকে সংযুক্ত অবস্থায় চারিধারে চারটা মাথা বিশিষ্ট এই হাত সিংহটা দেখানো হয়েছে। এই সিংহ এবং তার বেজ দিয়ে যে পিলারটা, এই পিলারটাই আসলে অশোক স্তম্ভ। তাহলে এখানে কি থাকছে? ও, অশোক স্তম্ভের এই পিলারটার উপরে আরেকটা ধর্মচক্র ছিল বলে এটা অনুমান করা হয়। এই ধর্মচক্রটি যখন এইটার উপরে মানুষ গবেষণা করছে তখন আর এটাকে সেটাকে পাওয়া যায়নি, কিন্তু তার ভগ্নাংশ কিছু ওই একই জায়গায় পড়ে থাকতে পাওয়া গেছে। তার অনুমান করা হচ্ছে যে এই অশ্ব যে ধর্মচক্রটা সেটা ওই এই, চারটা সিংহের উপরেই বসানো ছিল। ওখানে আরেকটা আহ, দণ্ড দিয়ে সেই দণ্ডর সাথে দেয়া আছে। আমরা অশোক স্তম্ভের অন্য জায়গার স্তম্ভে কিন্তু আমরা ওই ধর্মচক্রটা দেখেছি, যে একটা পশুর আহ, শিল্পকলা আছে, তার উপরেই ওই ধর্মচক্রটা আছে, আমরা দেখেছি। সেই কারণে যারা বিশেষজ্ঞ তারা মনে করছে যে এখানেও একটা ধর্মচক্র থাকতে পারে। এইটাই হচ্ছে আমাদের মূলত এখানকার আলোচনাটা আমরা শেষ করতে চাই। এইটা হচ্ছে, এই ছিল সারনাথ। সারনাথের আমরা সেই জায়গাটায় এখানে দাঁড়িয়ে আছি, যেখানে মূলত এই যে অশোক স্তম্ভটা এখানে ছিল। এই অশোক স্তম্ভের স্তম্ভগুলো আমি যেখানটা কারসার নিয়ে যাচ্ছি, এখানেই আহ, চারটে টুকরো করা অবস্থায় এখানে সংরক্ষণ করা হয়েছে। আর এর পাশে একটি জাদুঘর আছে, সেই জাদুঘরের মধ্যে ওই শীর্ষ অবস্থাটা ওখানে রেখে দেওয়া আছে। আর এর পাশে যে সারনাথের স্তূপটা, এই ডান ধারের ছবিটা পূর্ণ স্তূপটাকে দেখা যাচ্ছে। এই স্তূপটার সামনে আমরা দুজন দাঁড়িয়ে আছি, আমরা, আমার স্ত্রী আর আমি। আর এইটা আর একটু কাছ থেকে এই ছবি এটা দেখানো যাচ্ছে। এইটা কিন্তু এই টাইলস এর দেয়া যে অংশটা, এই অংশটা পরে সংস্কার করা হয়েছে। আর ভেতরে যে অংশটা দেখা যাচ্ছে এইটা হলো আদি অবস্থা। এই এই হচ্ছে আমাদের আহ মৌর্য সাম্রাজ্যের শিল্পকলার মধ্যে বিশেষ করে স্তূপটার আমরা যেটা আগেই পড়েছি সেটা নিয়ে আমাদের আলোচনা। এই পর্যন্ত হচ্ছে আমাদের মূল আজকের আমাদের শিল্পকলার আলোচনা। এখন আমরা সবার কাছ থেকে একটু কথা শুনবো, তারপর শেষ করব। আমরা কি কেউ বলতে পারবো যে অশোক স্তম্ভটা কি? সব পরীক্ষায় পড়ে, এবার যারা পরীক্ষা দেবে এদেরও পড়বে। অশোক স্তম্ভ যদি 1 নম্বরের প্রশ্ন হয় তাহলে উত্তরটা একরকম হবে, যদি 3 নম্বরের প্রশ্ন হয় তাহলে উত্তরটা একরকম হবে, আর যদি ওটা হয়েছিল 5 নম্বরের আর কি প্রশ্ন হলে তার একটা উত্তর আরেক রকম হবে। তার মানে 5 নম্বরের প্রশ্ন হলে কিন্তু ইলাবোরেটলি লিখতে হবে। 5 নম্বরের না 10 নম্বরের প্রশ্ন বোধহয় আছে, 5 নম্বরের প্রশ্ন, তার বেশি না এটা। তাহলে সেক্ষেত্রে মূলত অশোক স্তম্ভটা কি? স্তম্ভ তো বটে, তাই না? এই স্তম্ভ কে স্থাপন করেছিল, কেউ কি বলতে পারবে নাকি? কার সময়? না, এই সামুন ছাড়া তো এই ভিডিও কন্টিনিউ করা কঠিন। সবাই তো কথা বলবার সুবিধা আছে সবার। তাহলে রেকর্ডিংটা শেষ করে দে।